ঈদের বাকি আর কয়েকদিন। অফিস, আদালত, গার্মেন্টস, শিল্প কারখানায় এখনো ছুটি শুরু না হলেও ঈদযাত্রায় ভোগান্তি শুরু হয়ে গেছে। বিশেষ করে ট্রেনের টিকিট অনলাইনে বা অফলাইনে কাটা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ, দুর্ভোগের অভিযোগ। সার্ভার জটিলতায় বা সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকেও যখন মিলছে না কাঙ্ক্ষিত টিকিটটি, তখন অনেকেই অভিযোগ করছেন কারসাজি বা টিকিট কালোবাজারি। শুধু ট্রেনেই নয়, নৌপথে অর্থাৎ লঞ্চে বা ফেরিতেও শুরু হয়েছে দুর্ভোগ, যে সামনে আরো বাড়তে যাচ্ছে। এবং ঈদকে সামনে রেখে ভাড়া আরো এক দফা লঞ্চের ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। আনন্দের ঈদে ভোগান্তির যাত্রার সমাধান কোথায়? এই আলোচনায় রাজকাহনী শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, যুক্ত আছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মোহাম্মদ তাফাজ্জল হোসেন, এবং আছেন নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। খবর, আমরা ট্রেনের কি অবস্থা জানবো, আমরা নৌপথের কি অবস্থা জানবো। নৌপথ দিয়ে শুরু করি। আমি জনাব কমোডোর গোলাম সাদেক, আপনার কাছ থেকে একটু শুরুতে জানতে চাই যে ভাড়া বাড়ানোর অভিযোগটা আসছে, সেটা দিয়ে শুরু করি। ভাড়া তো গেল নভেম্বরে যখন ডিজেলের দাম বাড়লো 26%, তখন আমরা দেখলাম 36% নৌযানের ভাড়া, যাত্রীবাহী নৌযানের ভাড়া বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ঈদকে সামনে রেখে আবারও ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে, যে ডেকে 50 টাকা, কেবিনে 200 টাকা ভাড়া বাড়ানো হচ্ছে। এটি আসলে কতটা যৌক্তিক হচ্ছে? আসলে ভাড়া বাড়ানোর তেমন কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। তবে যদি সেরকম সঠিক অভিযোগ পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেটা লক্ষ্য করা গেছে, কোন কোন সার্ভিসে ভাড়ার চাইতে, নির্ধারিত ভাড়ার চাইতে কম ভাড়া নেন প্রতিযোগিতার জন্য লঞ্চ মালিকরা। ঈদের সময় স্বাভাবিকভাবেই তারা নির্ধারিত যে ভাড়া আছে সেটাই নেওয়ার চেষ্টা করেন। তখন হয়তো যাত্রীরা মনে করেন যে তারা ভাড়া বাড়াচ্ছে। সঠিকভাবে ভাড়া না নিলে অবশ্যই আমাদের অভিযোগ কেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অভিযোগ কেন্দ্রে যোগাযোগ মানে এই ব্যবস্থাটা কিরকম? অভিযোগ কেন্দ্রে কিভাবে অভিযোগ করতে হয়? অভিযোগ কেন্দ্রটা কোথায়? আমাদের হটলাইন আছে 16113। এটা তো সব জায়গায় লাগানো আছে, স্টিকারে লাগানো আছে, যে কোনো সময় করতে পারে। ইভেন যাত্রীরা এখন জানেন 999 অভিযোগ করলেও আমাদের কাছে সরাসরি সেই অভিযোগটা চলে আসে, আমার পর্যন্ত তারা যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। স্পষ্ট হলেন নিশ্চয়ই, দর্শকরা জানবেন 16113 বা 999 ফোন করে অভিযোগ করতে পারেন। কমরেড গোলাম সাদেক, আমরা জানছিলাম যে মানে ফেরির সংখ্যাগুলো একটু জানতে চাই, যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বললেন ঈদে ফেরির সংখ্যা বাড়ানো হবে। সেটি আসলে কবে থেকে বাড়ানো হবে, কি পরিমাণ বাড়ানো হবে? কারণ চাহিদা যে বেশি সেটা আমরা জানি, এই একটা প্রশ্ন। আবার অন্যদিকে আমরা জানতে পারছি যে সাধারণভাবে যে ফেরি চলাচল করে 21টি ফেরি চলাচল করে, তার মধ্যে 3টি বিকল হয়ে আছে 17টি, মানে যেখানে বাড়ার কথা সেখানে আসলে কমে আছে। আসলে বাস্তবতাটা কেমন? মানে অভিযোগের ভিত্তিটা কি, বাস্তবতাটা কেমন? বাস্তবতা অবশ্যই, ফেরির সংখ্যা তো এখন হঠাৎ করে ফেরি তৈরি করা যাবে না। বিআইডব্লিউটিসির বহরে এখন মোট 49টি ফেরি আছে, যেটা আগামী 27 তারিখ থেকে তারা পুরোপুরি সচল করে তাদের সার্ভিস শুরু করবেন। এর মধ্যে আমাদের শিমুলিয়া, বাংলা বাজারের শিমুলিয়া মাঝিরকান্দি এই রুটে 10টা ফেরি চলবে, এবং আরো 21টা ফেরি চলবে আমাদের পাটুরিয়া দৌলতদিয়াতে। এছাড়া ভোলা লক্ষ্মীপুর আছে, ভোলা লাহারহাট আছে, বরিশালের লাহারহাট, ভেদুরিয়া, হরিণা আলুবাজার, এই রুটগুলোতেও 3টা থেকে 4টা করে। আমাদের নতুন একটা রুট চালু হয়েছে উত্তরবঙ্গের জন্য, ওখানে আরিচা থেকে কাজিরহাট, ওখানেও 3টা ফেরি চলমান থাকবে। তবে ফেরিতে হয়তো এখন একটু দুর্ভোগ কম হবে, কারণ আমরা পণ্যবাহী ট্রাক ওই সময় ফেরিতে নেওয়া হবে না বা চলাচল বন্ধ থাকবে। তখন শুধুমাত্র যাত্রীবাহী নৌযান এবং জরুরি প্রয়োজনে যে সমস্ত পচনশীল পণ্য আছে সেগুলোকেই বহন করা হবে। আশা করা যায় যে কিছুটা দুর্ভোগ তো লাঘব হবে এই 49টা ফেরি দিয়ে। জি, নিশ্চয়ই স্থপতি মোবাশ্বের হোসেন এই প্রসঙ্গে আরেকটু বলবেন, কিন্তু তার আগে আরেকটা বিষয় একটু জেনে নিই, যে লঞ্চের সংখ্যাটাও একটু জানতে চাই, যে আপনাদের এবারের ধারণা কেমন, বিশ্লেষণ কেমন, যে কত মানুষ এবার লঞ্চে ঈদে ঘরমুখো হবেন, বাড়ি ফিরবেন, এবং সেজন্য আপনাদের ব্যবস্থাপনা কেমন, কেমন পরিমাণ পরিবহন সক্ষমতা আপনাদের আছে? কমরেড গোলাম সাদিক। পরিবহন সক্ষমতা বলতে প্রতিদিন আমাদের উইকডেজে সাধারণত 40 থেকে 50টা লঞ্চ, আর উইকেন্ডে আমাদের 70 থেকে 80টা লঞ্চ যাতায়াত করে স্বাভাবিক সময়ে। এখন আমাদের ডাবল ট্রিপ থাকবে, এবং প্রতিদিন এই প্রান্ত থেকে 120টা এবং ওই প্রান্ত থেকে
প্রায় ওরকম শখানেক লঞ্চ চলে আসবে ঢাকামুখী। কারণ এখন বহরে আমরা যেটা হিসাব করে দেখলাম, বিভিন্ন মালিক সার্ভিসে যোগ করেছেন ঢাকা নদী বন্দর থেকে, অর্থাৎ সদরঘাট থেকে আমাদের প্রায় 200-র উপরে লঞ্চ প্রস্তুত আছে, যেগুলো সার্ভে করে সনদ সহ প্রস্তুত আছে। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটে, আর আরিচা থেকে বিভিন্ন আরিচা এবং পাটুরিয়া থেকে, দৌলতদিয়া থেকে ওই অঞ্চলে। এরপরে আমরা নতুন একটা সার্ভিস চালু করেছি বালাসী বাহাদুরাবাদ, সেখানেও লঞ্চ চলবে। এছাড়াও বিভিন্ন রুটে আমাদের স্পিড বোট আছে। আর অন্যান্য যে শিমুলিয়া বাংলা বাজার এবং শিমুলিয়া মাঝিকান্দিতেও স্পিড বোট এবং লঞ্চ থাকবে। আশা করি এভাবে চললে কিছুটা দুর্ভোগ কমবে। কিন্তু আমরা যেটা আশঙ্কা করছি যে 28 তারিখ 29 তারিখ এই সময় যদি আমাদের বিভিন্ন কলকারখানা, ঢাকার আশেপাশের কলকারখানার শ্রমিকদের ছুটি হয়, তাহলে একসাথে অনেকগুলো মানুষ যাওয়ার জন্য চেষ্টা করবেন, তখন তো চাপ একটু বাড়বে। তা আমরা চেষ্টা করছি যে সেই সময়টা অ্যাভয়েড করে যেন সাধারণ যাত্রী যারা, তারা আগে থেকেই যেন প্ল্যান করেন। এবং 27 তারিখ থেকেই আমাদের ডাবল ট্রিপের নির্দেশনা দেওয়া আছে যে তারা যেন যাত্রী নামিয়ে আবার খালি লঞ্চ হলেও ফেরত চলে আসেন ঢাকামুখী, যাত্রীদেরকে নিয়ে যেতে পারেন। ঠিক সেইভাবেই আবার ঈদের পরে 3 বা 4 তারিখ থেকে তারা ডাবল ট্রিপ শুরু করে দিবেন, যাতে যারা ঘরমুখী থাকবেন ঢাকামুখী তাদেরকে আবার ফেরত নিয়ে আসতে পারেন দ্রুত এবং পরিমিতভাবে। জি, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় আপনি বলছিলেন সার্ভে করে সনদ সহ লঞ্চগুলো প্রস্তুত আছে, মানে ফিটনেস সনদ আছে সবগুলোর এবং ফিটনেস সবগুলো নিশ্চিত করা আছে। জি, যদি ফিটনেস না থাকে আমাদের ইন্সপেক্টররা আছেন, নৌ পরিবহন অধিদপ্তরের ইন্সপেক্টর আছেন এবং আমাদের 5 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এছাড়াও আমরা জেলা প্রশাসক থেকে ম্যাজিস্ট্রেট চেয়েছি, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা সহজেই আইনের প্রয়োগ করতে পারেন। ফিটনেস বিহীন লঞ্চ, অতিরিক্ত যাত্রী বহন এবং ওই যে ভাড়া বাড়ানোর কথা বললেন, ছিনতাই, অন্যান্য ধরনের যাতে কোনো ধরনের যাত্রীদের হয়রানি না হয়, সেজন্য তারা মাঠে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মোবাশ্বের হোসেন, আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই যে যেমন চাহিদা এবং যেমন ব্যবস্থাপনা, আপনার কাছে কি মনে হয় সামনে ভোগান্তি কেমন হতে পারে? প্রতিবারই আমরা আসলে ঈদ আসলে একটা না একটা মানে ভোগান্তির চিত্র তো দেখি, এবার কেমন হতে পারে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। অন্তত আমি এত বছর ধরে স্টাডি করে পৃথিবীর কোনো দেশ খুঁজে বের করতে পারি নাই যারা সারা বছরে দুবার কয়েকদিনের জন্য একসাথে, আমি আবারও বলছি, একসাথে তার রুটে ফিরে যায়। পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর যে কোনো দেশের ছুটি মানেই হলো দেশের বাইরে চলে যাওয়া, অন্য জায়গায় চলে যাওয়া। আর বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় জিনিস, আকর্ষণ হলো আমার রুটে ফিরে যাওয়া, অর্থাৎ আমি যে জায়গা থেকে এসেছি সে জায়গায় যাব। এবং কিভাবে ফিরে যাই সেই ইতিহাসটি যদি আপনি দেখেন, যে 3 মাসের একটি বাচ্চাকে নিয়ে মই বেয়ে ট্রেনের ছাদে উঠে ও বাচ্চাটাকে 7 দিনের জন্য নিয়ে যাচ্ছে, এবং এটাকে স্থায়ীভাবে সমাধান করা আমার মনে হয় না কোনো দেশের সরকারের পক্ষে সম্ভব। যেমন এখনকার হিসাব যদি ধরেন, সবাইকে আরামভাবে যদি যাওয়াতে চান, উনি যে 200টি লঞ্চের কথা বলেছেন বা ফেরির কথা বলেছেন, তার 2 গুণ বা 3 গুণ বানাতে হবে। সেগুলি সারা বছর বসে থাকবে শুধু বছরের 2 দিন 7 দিন চলাচলের জন্য। এটি কি কোনো সরকারের পক্ষে, কোনো দেশের পক্ষে, কোনো ব্যবসায়ীর পক্ষে এই 15 দিন চালানোর জন্য জাহাজ, ট্রেন, স্টিমার কিনে রেখে দেওয়া সম্ভব না? এটির দুটি সমাধান, কিছুটা সমাধান করা সম্ভব। একটি হচ্ছে স্ট্যাগার করে ছুটি দেওয়া। এই যে কমান্ডার সাহেব একটা সুন্দর কথা বললেন যে শেষ 3 দিন যদি শ্রমিকদেরকে ছুটি দেওয়া হয়, তাহলে এই চাপ সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া খুব কঠিন কাজ হবে। এবং এটা তো বাস্তব সত্য। ট্রেনে আপনি প্রচুর বগি নিয়ে আসলেন, কিনলেন, বছরে 2 দিন চালানোর জন্য, 3 দিন বা 7 দিন চালানোর জন্য। একই সাথে আপনার কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে ভাই একটি কথা বললেন কমান্ডার সাহেব, যে লঞ্চকে 2টি করে ট্রিপ দিতে হবে, অর্থাৎ ফেরত ট্রিপ কিন্তু আসবে অলমোস্ট খালি আসার সময়। এর ব্যয়ভার কে বহন করবে? এই জিনিসগুলি প্রপার, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে সামগ্রিকভাবে আমাদের এই জিনিসটির অ্যানালাইসিস এবং স্টাডি হওয়া উচিত। তাহলে আপনি 2 ভাবে করবেন, যে স্ট্যাগার করে যদি আমি ছুটি দেই, স্ট্যাগার করে যদি ছুটি শেষ করি,
তাহলে আমার অনেক কম যা আছে তা দিয়ে অনেক কিছু করা সম্ভব। একই সাথে আবারও বলছি, একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ট্রেনের বগি আনতে পারি, লঞ্চ আনতে পারি, সেইটিকেও চিন্তার ভিতরে নিয়ে আসলে পারে আমরা এটির সমাধান করতে পারবো। এবং বারবার জনাব একটি মোবাশ্বের কথা হোসেন, বলবো, এই সমাধানের জায়গাটা তো বিশেষ করে একটু শেষের দিকে আরো একবার শুনতে চাই আপনার কাছে, এবং একটু ট্রেনের অবস্থা শুনে নেই, তারপরে নিশ্চয়ই ট্রেনের বিষয়ে আপনার কাছ থেকে একটা মূল্যায়ন জানতে চাইবো। জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন, ট্রেনের ক্ষেত্রে যে ভোগান্তিটা আমরা দেখছি, এটাও খুব মানে চিরায়ত সমস্যায়। প্রতি বছরই ঈদ আসলে আমরা এই কথাটা শুনি যে টিকিট যেন সোনার হরিণ, এবারও ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি কি মনে করেন, এই যে সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সার্ভার জটিলতার কথা শোনা যাচ্ছে এবং ভোগান্তি তো মানুষকে পোহাতে হচ্ছে, আপনি কি মনে করেন ভোগান্তির কারণ কি যে মানে ব্যাপক চাহিদা এবং তার তুলনায় ট্রেনের সংখ্যা কম বা মানে যোগান কম, এরকম বিষয়টা, নাকি এর সাথে অব্যবস্থাপনা, অনিয়ম, এগুলো দায়ী? আপনার বিশ্লেষণ কি? জি, ধন্যবাদ। ডিবিসি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি যে বক্তব্যটা রাখবো তার চাইতে আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে নিই মোবাশ্বের হাসান সাহেবকে। উনি আমাদের বড় ভাই স্থপতি মোবাশ্বের হাসান, উনি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশ রেলের সক্ষমতার কথা চিন্তা করতে হবে, বাংলাদেশ রেলের অবস্থানের কথা বিবেচনা করতে হবে, এবং সত্যি কথা যে পরিমাণ চাহিদা, বাংলাদেশ রেলের প্রতি মানুষের আস্থা বেড়েছে, রেলওয়েতে জার্নি করতে হলে দুর্ঘটনা কম হয়, সময় কম লাগে, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়। এই জন্য বাংলাদেশ রেলের প্রতি মানুষের আগ্রহ প্রচন্ড এবং সেজন্য তারা টিকিট সংগ্রহের জন্য ঝাঁপিয়ে পড়েন। এটি আসলে চাহিদা এবং সরবরাহ। যে পরিমাণ মানুষ বাংলাদেশ রেলে টিকিট চায়, সে পরিমাণ টিকিট দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশ রেলের একেবারেই নাই। এবং বাংলাদেশ রেলে বিগত কয়েক বছরে কিছু সক্ষমতা অর্জন করেছে, বেশ কিছু কোচ আমদানি করেছে, অনেক ইঞ্জিন আমদানি করেছে, করে কিন্তু তারা ট্রেনের সংখ্যা বাড়িয়েছে। আমি একটা পরিসংখ্যান দিতে পারি, আমি যখন বাংলাদেশ রেলে ডিজি ছিলাম তখন বাংলাদেশ রেলে বছরে 7,8,00,000 প্যাসেঞ্জার ক্যারি করত। গত বছরের আগের বছরে বাংলাদেশ রেলে কিন্তু 9,20,00,000 প্যাসেঞ্জার ক্যারি করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে এই আপনি গত কোন 6 সময়টা বছরের ছিলেন মধ্যে, সেটা যদি একটু স্পষ্ট করে দিতেন দর্শকদের জন্য সুবিধা হতো, যে কোন সময় কেমন অগ্রগতি হলো। আমি 2014 সালে বাংলাদেশ রেলে ডিজি ছিলাম। 2014-15 অর্থ বছরে বাংলাদেশ রেলে 7,08,00,000 প্যাসেঞ্জার ক্যারি করেছে। আর 2018-19 অর্থ বছরে বাংলাদেশ রেলে 9,20,00,000 প্যাসেঞ্জার ক্যারি করেছে। অর্থাৎ এই 5 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ রেলে তার সক্ষমতা 25% বাড়িয়েছে এবং এই সক্ষমতা বাড়ানোর জন্য তারা সচেষ্ট আছে। কিন্তু তারপরেও যেখানে বাংলাদেশ রেলে দৈনিক 2,50,000 যাত্রী ক্যারি করে, সেখানে কমলাপুর থেকে একদিনে 2,00,000 প্যাসেঞ্জার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। সুতরাং এই চাহিদা তো মেটানো সম্ভব না। এটি হচ্ছে আসলে যে চাহিদা এবং সরবরাহের যে পার্থক্য, এটি একটি বড় কারণ হচ্ছে এটার জন্য। আর যেটি আপনি বলছেন যে অব্যবস্থাপনা, টিকিট কালোবাজারি, আমি মনে করি অব্যবস্থাপনা, আপনার কাছে যদি সম্পদ থাকে, আপনার কাছে যদি জিনিসপত্র থাকে, তাহলে আপনি ব্যবস্থাপনা ভালো করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার কাছে সম্পদ থাকে সীমিত, আপনার কোচ কম, আবার ওয়াগন কম, আবার ইঞ্জিন কম, সেই ক্ষেত্রে আমি ব্যবস্থাপনায় যতই দক্ষ হই না কেন, আমি ওই পাঞ্জাবি গায়ে দিতে গেলে লুঙ্গি থাকবে না, লুঙ্গি গায়ে দিলে পাঞ্জাবি থাকবে না। সুতরাং সম্পদের সীমাবদ্ধতাও একটি কারণ। আর টিকিট কালোবাজারি কথাটি আমি সবচেয়ে ভালো হতো রেলের কোনো কর্মকর্তা যদি আজকে উপস্থিত থাকতেন, কর্মরত কর্মকর্তা, তাহলে ভালো হতো। আমি চট্টগ্রামে অবস্থান করতেছি, আমি চট্টগ্রাম স্টেশনের খোঁজখবর আজকে আমি ভালো মতো নিয়েছি। আজকে চট্টগ্রাম স্টেশনে যারা লাইনে দাঁড়িয়েছিল তারা সবাই টিকিট পেয়েছে, শুধুমাত্র চট্টগ্রাম থেকে ময়মনসিংহ বিজয় এক্সপ্রেসে কোন টিকিটের সমস্যা হয়েছে, যারা লাইনে দাঁড়িয়েছিল তারা টিকিট পায়নি। টিকিট কালোবাজারি যাতে না হয় সেই জন্য কিন্তু বাংলাদেশ রেলে ফিজিক্যালি টিকিট বিক্রি থেকে সরে এসছে। যেমন এখন 50% টিকিট কমলাপুর থেকে বিক্রি করা হয় আর 50% টিকিট অনলাইনে বিক্রি করা হয়। এখন এই 50% টিকিট অনলাইনে যে টিকিটটা বিক্রি হয়, সেখানে কিন্তু চোরাচালানির সুযোগ একেবারেই কম। সেখানে চোরাকারবারীদের প্রবেশাধিকার সংরক্ষিত, অনেকটাই সীমিত, তারা পারবে না ঢোকার জন্য। কিন্তু যে টিকিটগুলো কমলাপুর থেকে দেওয়া হয়, অনেকেই বলে থাকেন যে এখানে হয়তো একটা কিছু হয়, কিন্তু আসলে বর্তমানে কিন্তু একটা কিছু হয় না। আপনি দেখুন কমলাপুর স্টেশনের প্রতিটি কাউন্টারের মুখ করে একটা করে সিসি ক্যামেরা লাগানো আছে। কমলাপুর স্টেশনের প্রতিটা অলিতে গলিতে সিসি ক্যামেরা দেওয়া আছে। সেখানে
নিরাপত্তা বাহিনী কাজ করছে, তাদের সিসি ক্যামেরা আছে, জিআরপি কাজ করতেছে, তাদের সিসি ক্যামেরা আছে, সেখানে র্যাব কাজ করছে, তাদের সিসি ক্যামেরা আছে। এবং আমি আপনাকে বলে রাখি, এখানে ডিজিএফ এর লোকেরাও কর্মরত আছেন, এখানে এনএসএ এর লোকেরাও কর্মরত আছেন। এত লোকের সামনে থেকে টিকিট কালোবাজারি বা টিকিট কালোবাজারি বিক্রি ইম্পসিবল, এটি সম্ভব নয়। এটি যারা বলে থাকেন তারা এমনি বলার জন্যই বলেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে টিকিট কালোবাজারি হয় না, এটি একেবারে দৃঢ়ভাবে সত্য। তবে এই যে আপনি যেটা একটু বলেছেন যে সার্ভার জটিলতা, হ্যাঁ এটাও তো আসলে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, প্রত্যেকেরই আনলিমিটেড কোনো কিছুই না। কোনো সম্পদ যেমন আনলিমিটেড না, কোনো যন্ত্রপাতিও সে আনলিমিটেড ক্ষমতার অধিকারী না। আমাদের যে সার্ভারটা বর্তমানে সহজ.com চালু করছে, হতে পারে সকালে সেখানে একসাথে যখন লক্ষ লক্ষ লোক ঢুকে পড়ে কিছুক্ষণের জন্য হয়তো ডিলে হতে পারে, ঢুকতে সমস্যা হতে পারে, কিন্তু এটি বিকল হয়ে গেছে কিংবা এটি চলছে না, এই কথাটাও কিন্তু সত্য নয়। এরকম যদি অবস্থা হতো তাহলে কিন্তু স্টেশনে যেখানে হাজার হাজার লোকজন, তারা কিন্তু এই কর্মকর্তা কর্মচারী কোনো ক্রমেই রেহাই দিত না। আমি মনে করি যে রেল সর্বাত্মকভাবে চেষ্টা করছে জনগণকে স্বচ্ছন্দে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। জি, জনাব তাফাজ্জল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্থপতি মুবাশির হোসেনের কাছে প্রশ্ন রেখে বিরতিতে যাই, বিরতির পরে সেটা আপনার কাছ থেকেও জানতে চাইবো যে আসলে কি টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই? কারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে টিকিট কালোবাজারি হচ্ছে, এবং ঠিক ঈদের না, আমাদের নিজেদেরও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে কালোবাজারিদের নানান রকম অফার পাওয়ার রেল স্টেশনে দাঁড়ালে। সেই জায়গা থেকে আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো যে আসলে কি সুযোগ নেই, কি ব্যবস্থাপনা আপনার চোখে পড়ছে? একটা বিরতির পরে ফিরে আসি রাজকাহন। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। স্থপতি মুবাশির হোসেন, যে প্রশ্নটি করছিলাম যে আসলে বাস্তবতা আপনার কাছে কেমন মনে হয়, রেলের সাবেক মহাপরিচালক তাফাজ্জল হোসেন তিনি বলছেন যে কালোবাজারের কোনো সুযোগ নেই। যাত্রীরা আবার অভিযোগ করছেন যে কালোবাজারি হচ্ছে। আমরা সবসময় দেখি যে অসাধু যারা থাকে তারা একটা না একটা উপায় বের করেই ফেলে। রেলমন্ত্রীও বলছেন যে টিকিট যার ভ্রমণ তার, এনআইডি দিয়ে এবারে টিকিট কাটতে হবে। সেভাবেও কালোবাজারের খুব সুযোগ থাকবার কথা না, কিন্তু মানে অভিযোগ রয়ে যাচ্ছে। তারপরেও কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, প্লেনের টিকিট যদি 1 মাস 2 মাস আগে কাটা যায়, ট্রেনের টিকিট আমাকে কেন 2 দিন আগে কাটতে হবে, যখন বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে? আমি 2 মাস আগে যদি টিকিট কিনি, তাহলে আমাকে এই কষ্ট করে রাত জেগে সেহরি খেয়ে ইফতারি করে লাইনে দাঁড়িয়ে থেকে এবং শেষ মুহূর্তে হয়তো আমি টিকিট পেলাম না, এই ঘটনাটি তো ঘটানোর কোনো কারণ নাই। কারণ আমরা টেকনোলজিতে বিশ্বমানে জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। যদি তাই হয় তাহলে আমি আমার যে কটা টিকিট আমি সেই কটা কিনবো, কিন্তু আমাকে কঠোর ব্যবস্থা নিতে হবে ট্রেনে। যখন আমি সিটে বসবো, আমার যে নামে টিকিট এবং যে ন্যাশনাল আইডিতে টিকিটটি কাটা হয়েছে, টিকিটের ভিতরেই ওটি থাকার কথা। তাহলে সেই মানুষের ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে ট্রেনে যদি আমি বসতে না দেই, তাহলে কোনোভাবেই ব্ল্যাকে টিকিট যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যে কাজটি ভারতে কিন্তু চালু করে ফেলেছে। আপনি টিকিট ব্ল্যাকে কিনে বা যত টাকা দিয়ে কেনেন না কেন, ট্রেনে কিন্তু যে ওঠার পরে আপনার টিকিট চেক করা হয় আপনার আইডি কার্ডের সাথে রিলেট করে। তাহলে আইডি কার্ড যেহেতু বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি কাজ হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড, একদম সাধারণ মানুষের কাছে এই জিনিসটি রয়েছে। যে অনলাইনে 2 মাস আগে থেকে টিকিট কাটার সুযোগ যদি আমি মানুষকে দেই, তাহলে 8 জন 10 জন ছাড়া, শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া মানুষ ছাড়া কাউন্টারে টিকিট কাটতে আসার কথা না। আপনি প্রত্যেকে কি লাইন দিয়ে প্লেনের টিকিট কাটেন না তো? তাহলে তো প্লেনে মারামারি তো হয় না, তাহলে ট্রেনে কেন হবে এই জিনিসটি? কারণ ওখানে পাসপোর্ট আছে, তাহলে এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে। আপনার ব্ল্যাকের টিকিটটি তখনই সম্ভব যখন ট্রেনে যে গার্ডরা থাকেন, যার টিকিট চেকাররা থাকেন, তারা যদি এর সাথে সম্পৃক্ত হন, তখন মুবাশশিরের টিকিট দিয়ে অন্য আরেকজনের যাওয়ার সুযোগটা থাকে। কিন্তু এই জায়গায় যদি আমি কড়াকড়ি করতে পারি, তাহলে এই টিকিট কাটা নিয়ে এত কষ্ট হওয়ার কোনো কথা না। এবং অনেক ধন্যবাদ জনাব মুবাশশির হোসেন। এই জায়গাটা আমি একটু জনাব তাফাজ্জল হোসেন কেউ একটু শুনতে চাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো জানি যে মানে বুঝি যেটা প্লেনের চাইতে ট্রেনের চাহিদা অনেক বেশি, কিন্তু তারপরেও জনাব তাফাজ্জল হোসেন, স্থপতি মুবাশশির হোসেন যেটি বলছে যে 2 মাস আগে কেন কাটার সুযোগ হয় না, এটা আসলে তো থাকলে সমস্যা কি হতো? 2 মাস আগে হলে তো সুবিধাই হবার কথা নাকি? আমি আপনাকে একটি কথা বলতে চাই। জনাব মুবাশশির হোসেন সাহেব আমাদের সিনিয়র বড় ভাই, আর্কিটেক্ট, উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
তবে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশ বিমানে যেসব যাত্রীরা ভ্রমণ করেন তাদের যে স্ট্যাটাস অফ লাইফ, তাদের যে ক্যালিবার অফ লাইফ, তাদের যে এডুকেশন, ট্রেনে যে আমজনতা যারা সাধারণ জনগণ যারা ট্রেনে চড়েন তাদের স্ট্যাটাস লাইফ অফ স্টাইল এবং তাদের এডুকেশন সেই পর্যায়ে নয়। আপনি বাংলাদেশে আগামী 7 দিন অর্থাৎ 10, আজকে তো 25 তারিখ, 3 তারিখে আপনি কি করবেন এখনই আপনি বলতে পারবেন না, কারণ আমরা এমন একটা অনিশ্চয়তা দেশে বসবাস করি যেখানে প্রতি পদে পদে আমাদের বাধা বিঘ্ন। সকালবেলা আপনি মিরপুর থেকে অফিসে আসার জন্য রওনা করেছেন, গার্মেন্টস স্ট্রাইক, আপনি 5 ঘন্টায় অফিসে পৌঁছতে পারলেন না। এই দেশে এত অনিশ্চয়তার মাঝে যারা ট্রেনে ভ্রমণ করবেন যেসব সাধারণ নাগরিক, তাদের পক্ষে 2 মাস 3 মাস আগে থেকে ভ্রমণ প্ল্যান করা সম্ভব কিন্তু না। কিছু মানুষের পক্ষে তো 2 মাস আগে টিকিট কেটে ফেলা সম্ভব, কিছু মানুষের পক্ষে তো সম্ভব, তাহলে তো কিছুটা চাপ কমবার কথা। কিছু মানুষের জন্য সেটা তো সম্ভব, ঠিক আছে। এটি কিন্তু এক সময় আপনার নিশ্চয়ই জানা আছে, এক সময় বাংলাদেশ এলে 10 দিন আগে ট্রেন টিকিট ইস্যু করতো। তখন দেখা গেছে যে এই টিকিট গুলো তখনই বরং দেখা গেছে যে চোরাচালানি অনেকেই সেই সুযোগটা পেয়ে যায়। দেখা গেছে যে ওই যে আমি আগেই যে কথাটা বললাম যে আপনি 10 দিন আগে আপনার জার্নি প্ল্যান করার মতো সুযোগ কিন্তু, আমি একটা অফিসে চাকরি করি, আমি 27 তারিখে যেতে চাচ্ছি, আমি বসের কাছে অ্যাপ্লিকেশন করেছি, 27 তারিখে আমার ছুটি হলো না, হয়ে গেল 28 তারিখে, আমি টিকিট কেটে বসে আছি 27 তারিখের জন্য। সেজন্য আমাদের দেশের লোকেরা আগাম ভ্রমণ পরিকল্পনা করা অনেকটাই কঠিন, তবে হয়তো 10-25% লোকের জন্য সেটা সম্ভব। এটার জন্য আমি মনে করি যে সাজেশনটি মোবাশ্বের হোসেন সাহেব দিয়েছেন এবং আরো অনেকেই বলেছেন যে অনেক আগে থেকে টিকিট বিক্রি করা যেতে পারে, নিশ্চয়ই রেল সেটা চিন্তা ভাবনা করে দেখবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। কমোডর গোলাম সাদেক, আমরা লঞ্চেও জানছি যে এবার এনআইডি থাকতে হবে বাধ্যতামূলকভাবে ভ্রমণের সময়, কিন্তু সেটি আসলে আপনারা নিশ্চিত করবেন কি করে যে এনআইডি আছে, বা এত ভিড়ের মধ্যে চেকটা কিভাবে করবেন? এত ভিড়ের মধ্যে যদি টিকিট কাটা সম্ভব হয় তাহলে এনআইডি চেক করাও সম্ভব হবে। তবে যেটা তোফাজ্জল স্যার বলছিলেন আমি সম্পূর্ণ একমত। মোবাশ্বের স্যারের কে সম্মান জানিয়েই বলছি যে এই লঞ্চ একেবারে প্রান্তিক জনগণ ব্যবহার করেন, যারা মূলত ডেক এবং সিটের যাত্রী। তবে কেবিনে যারা ভ্রমণ করেন, এখন কিন্তু অধিকাংশ লঞ্চেই কেবিন যাত্রীদের অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা হয়ে গেছে। এছাড়াও সেন্ট্রালি আমরা একটা পোর্টাল করে দিচ্ছি, হয়তো এই বছরের মধ্যে আমরা চালু করতে পারবো, ই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে একটা অংশ থাকছে ই টিকেটিং এর। কেবিনের যাত্রীরা অবশ্যই এনআইডি দিয়েই তারা টিকিট কাটছেন, তাহলে সেখানে একটা চেক ব্যাকের ব্যবস্থা থাকে। এখানে একটা নিরাপত্তার বিষয় জড়িত, কারণ আপনারা জানেন বেশ কয়েকদিন এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে লঞ্চের কেবিনে লাশ পাওয়া গেছে, যাত্রীকে হত্যা করে তারপরে পালিয়ে গেছে তার সাথে যে সহযাত্রী ছিল। তো এই বিষয়গুলো দূর করার জন্যই আমরা এই ই টিকেটিং এর এনআইডি সহ টিকিট কাটার ব্যবস্থা করেছি। তবে আমরা গত পরশুদিন, আপনারা যদি রিপোর্ট দেখে থাকেন, আমাদের মন্ত্রী মহোদয় নিজে গিয়েছিলেন সদরঘাটের ব্যবস্থাপনা দেখতে। সেখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে এবং আমরা গত 2-3 দিন দেখেছি যে আমরা যখন ঘোষণা দিয়েছি এনআইডি ব্যবহার করতে হবে, বেশ কিছু সাধারণ যাত্রী কিন্তু তারা ডেকে বসে তাদের সাথে এনআইডি আছে। টিকিট কাটার সময় যদি আমরা এনআইডিটা নিশ্চিত করতে পারি, অবশ্যই এটা একটা বড় ধরনের কাজ হবে। এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে, সবাই সচেতন হবেন। জি, এটা কি এনআইডি মানে মূল কপি নাকি ফটোকপি, কোনটা নিতে হবে? কারণ ট্রেনে অনেকে অভিযোগ করছেন যে তারা মূল কপি নিয়ে গেছেন এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, বলেছে আপনার কাছে ফটোকপি নাই, ফটোকপি দিতে হবে। মানে আপনাদের ব্যবস্থাপনাটা কেমন, যেন মানুষকে গিয়ে ফিরে না আসতে হয়? এখানে আমরা তো মূল কপি হোক আর আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের এনআইডি নাম্বারটা, এই নাম্বার অথবা তার সাথে যে সম্পৃক্ত মোবাইল নাম্বার আছে সেটাই কিন্তু শনাক্তকারী। অর্থাৎ ন্যাশনাল ডেটাবেসে যদি আপনি এনআইডিটা সংযুক্ত করেন নাম্বারটা এবং অথবা মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনি একজনকে শনাক্ত করতে পারেন, চিহ্নিত করতে পারেন। সেখানে ছবি সহ সবকিছুই আছে, ফটো আইডি বলতে যেটা বোঝায়। জি, এটাই যৌক্তিক হবার কথা, কিন্তু ট্রেনে অনেকের এই অভিজ্ঞতাটার কথা বলছেন যে মূল কপি নিয়ে গেছেন কিন্তু বলছেন যে তাদেরকে ফটোকপি দিতে হবে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমে যখন কথা বলছেন মানে টিকিট প্রত্যাশীরা এরকম অভিযোগ করছেন। আরেকটা বিষয় একবারই বলবেন নিশ্চয়ই, ছোট্ট কথা বলি। সেই কথাটা হচ্ছে যারা এই টিকিট দেন এবং টিকিট চেক করেন তাদেরকে কিন্তু এই ইলেকট্রনিক ব্যবস্থাপনার ট্রেনিং দেওয়া হয় না, কারণ আমরা খুব কম লোককে দেওয়া হয়, কারণ তাদেরকে ধরে নিয়ে এসে বসায় দেওয়া হয়। তাদেরকে বোঝানো দরকার
যে এনআইডিটা কি, এনআইডি কিভাবে ব্যবহার করতে হয়, তারপরে তার দ্বারা এই যে ভাই সাহেব চেয়ারম্যান সাহেব যে কথাটি বললেন, তার ফোন নাম্বার এবং তার ন্যাশনাল আইডিতে যে তথ্যগুলি থাকে, দ্যাট ইজ গুড এনাফ। ওটা থেকে চাইলে সাথে সাথেই কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব যে এটা ফলস না জেনুইন। তো এই জিনিসগুলি যারা হ্যান্ডেল করেন তাদেরকে প্রপারলি ট্রেন্ড করা হয় নাই। আমরা স্টাডি করতে যে এই তথ্যগুলি পেয়েছি, আমি মনে করি রেলওয়ে সেটাই ভোগান্তির কারণ। হ্যাঁ, সেটি ভোগান্তির কারণ, কিন্তু সিস্টেমটি খুবই সুন্দর এখন। জি, অনেক ধন্যবাদ। কমরেডর গোলাম সাদিক, যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম সেটি একটু আপনিও বলছিলেন আগের অংশে, এবং নৌ প্রতিমন্ত্রীও বলছেন যে ডাবল ট্রিপের ব্যবস্থা করার কথা। সেখানে যে দক্ষ চালকের ট্রিপগুলো পরিচালনা করছেন বা তারাই মানে নৌযানটি চালনা করছেন, সেটিও কি একটা তদারকি নজরদারির ব্যবস্থা আছে? কারণ আমরা অনেক সময় দুর্ঘটনার সময় দেখেছি আসলে চালক চালাচ্ছিলেন না, অন্য কেউ চালাচ্ছিলেন, অদক্ষ কেউ চালাচ্ছিলেন, সেই বিষয়টি। এটা একেবারেই সিনসিয়ারিটির বিষয়। আমাদের প্রত্যেকটা লঞ্চে, বড় লঞ্চগুলোতে হিসেব করেই দেওয়া থাকে 2 জন করে মাস্টার থাকেন, কারণ একজন মাস্টার 6 থেকে 8 ঘন্টার বেশি তার ডিউটি করার কথা না। তো ডাবল ট্রিপ দিলে এখন আমাদের সবগুলো দূরত্বেই কিন্তু 10 থেকে 12 ঘন্টার বেশি সময় লাগে না। আমাদের যে নৌযানগুলো আছে সেগুলো যথেষ্ট স্পিড আছে, গতি নিয়েই চলাফেরা করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কেউ এভাবে, যাত্রীদেরকেও সচেতন থাকতে হবে যে যদি কেউ লক্ষ্য করেন আমাদেরকে জানালে অবশ্যই আমরা তড়িৎ ব্যবস্থা নেব। এবং আমাদের তো টহল থাকবে, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের টহল থাকে, তারাও চেষ্টা করবেন যে যাতে সঠিকভাবে সনদপ্রাপ্ত মাস্টার অথবা চালকরাই এবং ইঞ্জিন ড্রাইভাররা যেন সেখানে নিয়োজিত থাকেন নৌযানটা চালানোর জন্য। নিশ্চয়ই এটি একটি খুব গুরুত্বপূর্ণ তদারকির জায়গা। আমি আবার আরেকটা বিরতি নিয়ে ফিরছি, একটু জানতে চাইবো, যেহেতু কাল বৈশাখী ঝড়ের মৌসুম, সেজন্য বিশেষ প্রস্তুতির জায়গাটি কি আছে সেই জায়গাটি শুনবো, এবং শুনবো যাত্রীদের জন্য আপনাদের কি কি পরামর্শ শেষ অংশে। ফিরছি রাজকাহনে আরো একটা বিরতি। ফিরে এলাম। যে প্রশ্নটি করছিলাম সেখানে যাবার আগে আমার দর্শকদের কিছু মন্তব্য আছে। একটা পরামর্শ জানাচ্ছেন মীর তারেক আলী, শুধু সেটা একটু বলি। ওভারলোডিং এবং ফিটনেসবিহীন নৌযান চলাচলের ব্যাপারে মনিটরিং জোরদার করতে হবে। কালবৈশাখী আর ঝোড়ো আবহাওয়ার সঠিক পূর্বাভাস মেনে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে, সেটা নিশ্চিত করতে হবে। কমোডর গোলাম সাদিক, আপনার কাছ থেকে আমি একটু কালবৈশাখী ঝড়, যেহেতু মৌসুমটা সেরকম, সেই প্রস্তুতির কথা জানতে চাচ্ছিলাম যে বিশেষ প্রস্তুতি কি আছে। কালবৈশাখী ঝড় মূলত আমাদের সন্ধ্যার দিকে হয় অথবা ভোরবেলায়। সাধারণত এর কোনো ওয়ার্নিং থাকে না, তবে আমরা জানি যে এই সময়টাই কালবৈশাখী ঝড় হতে পারে। তো সেই কারণে আমাদের মাস্টারদেরকে সেভাবেই প্রশিক্ষণ দেওয়া আছে এবং তারা জানেন যে ঝড়ের সংখ্যা থাকলেই, যদি কালো মেঘ করে আসে অথবা বাতাস বেড়ে যায়, তারা নিকটস্থ যে ঘাট আছে আমাদের 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই ঘাট থাকে বিভিন্ন জায়গায়, তারা সাথে সাথে যেন এখানে ভিড়ে যান। এটা, এই বিষয়টা আমাদের যে ঘাটে যারা পন্টুন লস্কর থাকেন এবং যারা অন্যান্য কর্মকর্তা থাকেন তারাও এটা নিয়ন্ত্রণ করবেন। তবে অন্য যদি আমাদের যেটা সাইক্লোন ওয়ার্নিং থাকে অথবা নদী সতর্কতামূলক কোনো যদি সংকেত দেয়া থাকে, যেরকম 3টি সতর্কতামূলক সংকেত আছে, 3 নম্বর সংকেত থাকলে আমরা সমস্ত নৌযান বন্ধ করে দেই। 2 নম্বর সতর্ক সংকেত থাকলে আমাদের 65 ফিটের নিচে অথবা 1 ইঞ্জিন বিশিষ্ট যে সমস্ত নৌযান সেগুলো বন্ধ হয়ে যাবে। আর 1 নাম্বার থাকলে সবাইকে নির্দেশনা দেয়া হয় যে যাতে সতর্কতার সাথে চলাচল করে, এবং নির্ধারিত যে পোর্ট অফিসাররা আছেন তারা নদীর অবস্থা ভেদে, আবহাওয়া দপ্তর আমাদের প্রত্যেকটা নদী বন্দরের সাথেই আবহাওয়া পরিদপ্তরের কর্মকর্তারা আছেন, তারা তাদের সাথে মিলেই সিদ্ধান্ত নেন যে এখন নৌযান চলাচল করবে কিনা। অনেক সময় আপনারা দেখবেন যে পদ্মা এবং পদ্মা নদী অথবা যমুনা নদীর এখানে যখন আরিচার কাছে অথবা মাওয়াতে এখানে বেশ উত্তাল হয়ে যায়, অথবা দক্ষিণাঞ্চলে ভোলার থেকে লক্ষ্মীপুরে দিকে যেই নৌযানগুলো যায়, সাধারণত নদী উত্তাল থাকলেই সেখানেও ঘাট থেকেই নির্দেশনা দেয়া থাকে যে কিছুক্ষণের জন্য যেন নৌযান চলাচল বন্ধ থাকে। এই বিশেষ ব্যবস্থাগুলো আমরা অবশ্যই এখানে নিশ্চয়ই সেই তদারকিগুলো প্রত্যাশা করব আপনাদের কাছ থেকে, যেন কোনোভাবেই দুর্ঘটনা নিশ্চয়ই কাম্য নয়। একদম 2 লাইনে একটু বলবেন যে যাত্রীদের প্রতি কি পরামর্শ, এই প্রশ্নটা আমি জনাব তাফাজ্জল হোসেন আপনার কাছেও আসবো। যাত্রীদের কাছে পরামর্শ আসলে আমাদের মোবাশ্বের স্যার বলেছেন যে স্ট্যাগার্ড করে যাওয়া, যাতে আগে থেকে আমরা প্রস্তুতি নেই যে আমাদের ঈদে যাব, আমি যদি এখন ছুটি নাও পাই, তোফাজ্জল স্যার যেটা বললেন যে হ্যাঁ আনসার্টেইন অনেক সময় ছুটি, তাহলে আমার পরিবারকে যদি আগে থেকে পাঠিয়ে দিতে পারি, এখনো সময় আছে। আগামীকালকে 26 তারিখ, 27 তারিখ
আমাদের লঞ্চগুলো ওপেন আছে, মানে টিকিট হয়তো কেবিনের টিকিট হয়তো পাওয়াটা একটু কঠিন হবে, তবে ডেক এবং সিটের কেবিন আছে, আপনারা যেতে পারেন। আমরা দেখেছি যে বেশ কিছু লোক তাদের পরিবার আগে এখনই পাঠিয়ে দিচ্ছেন, গত 2 দিন আমরা যেটা লক্ষ্য করেছি। তো এটাই একটা আসলে বড় জি, বুদ্ধি হবে অনেক যে ধন্যবাদ, অনেক সহজে ধন্যবাদ। ভোগান্তি যাতায়াতের জন্য। কমানোর জন্য এটি একটি বড় পরামর্শ। ধন্যবাদ কমরেড গোলাম সাদেক। জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন, একটু আনমিউট করতে হবে, আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন। যাত্রীদের প্রতি আমার অনুরোধ, যে ওনারাই তো অভিযোগ করেন যে টিকিট কালোবাজারে চলে যায়। আপনারা দয়া করে কোনো কালোবাজারের কাছে টিকিট ক্রয় করবেন না, তাহলে কিন্তু কালোবাজারিরা তাদের যে অর্থ গচ্চা যাবে এবং তারা সব কালোবাজারিতে উৎসাহিত হবেন না, নিরুৎসাহিত হবেন। এই কাজটি তাদেরকে করার জন্য আমি অনুরোধ করবো। দ্বিতীয়ত, বাড়িতে বেড়াতে যাওয়ার চাইতে এবং সময়ের চাইতে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। আপনারা ট্রেনে চড়ার সময় তাড়াহুড়া করবেন না, নিরাপত্তার সাথে চলাচল করবেন এবং এনআইডি কার্ডটা সাথে রাখবেন, এটি অত্যন্ত জরুরি। অনেকেই মনে করছে যে ট্রেনের গায়ে এনআইডি টিকিটের নাম্বার লেখা হচ্ছে না, সুতরাং আমরা টিকিট কালোবাজারে কিনলেও বোধহয় ভ্রমণ করতে পারবো। আসলে ঘটনাটি সত্য নয়। টিকিটের গায়ে যদিও এনআইডি নাম্বারটা লেখা হচ্ছে না, কিন্তু রেলে কিন্তু একটা তালিকা মেনটেন করতেছে যে গ নাম্বার খুঁজে কতজন যাত্রীর কাছে টিকিট বিক্রি করেছে এবং যাত্রীগুলো কারা, তাদের নাম এবং এনআইডি নাম্বার কিন্তু রেলের কাছে সংরক্ষিত আছে। সুতরাং টিকিটের গায়ে নাম্বার লেখা নাই এই অজুহাতে আপনারা কিন্তু কালোবাজারের কাছে টিকিট ক্রয় করবেন না এবং এই এনআইডিটা সাথে রাখবেন। এবং বাড়িতে যাওয়া, আমার মনে হয় ঈদেই বাড়ি যেতে হবে, এই অভিলাষটাও আমাদের পরিহার করা দরকার। আস্তে আস্তে কোন সেটি যে পরিহার হচ্ছে না করোনা কালে, সেটার একদম খুব প্রমাণ আমরা দেখেছি। স্থপতি মুবাশশির হোসেন, আপনার পরামর্শ? না, এটা সত্যিকার অর্থেই এই যে আমি স্ট্যাগার কিন্তু 2 ভাবে বলেছি। একটা হচ্ছে ফ্যামিলি স্ট্যাগার করে যেতে পারে, আরেকটা হচ্ছে আমাদের এই ছুটিগুলিকেই যদি আমরা একটু স্ট্যাগার করে করতে পারতাম। এমনও হতে পারে যে কিছু লোক ঈদের পরে যাবে, কিছু লোক ঈদের সময় অফিস করবে। ঈদের বন্ধটাকে একদম পুরোপুরি অফিস বন্ধ না করেও যদি কিছু কাজ করানো যায়, তাহলে তাদেরকে ঈদের পরে পরিবার নিয়ে যাওয়ার যদি আমি ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এইটাকে গোছানো সম্ভব। আদারওয়াইজ কোনোভাবেই আমরা কিন্তু এই বছরে 2 বারের জন্য যানবাহন ক্রয় করে রেখে দিতে পারি না। এখন আরেকটি চিন্তা, যেটা আমি বলেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেহেতু আমাদের এখন মিটার গেজ এন্ড ব্রড গেজ একই সাথে লাইনগুলি করা হচ্ছে এবং ট্রেনের যাত্রাটাই সবচেয়ে ভালো, এবং ট্রেনের স্পিডটাকে যদি আমরা বাড়াতে পারি, কারণ বাংলাদেশের যে রেল লাইন আছে বিশ্বের প্রায় 16টি দেশে একই রেল লাইনে 265 কিলোমিটার স্পিডের ট্রেন চলে। আমাদের 265 দরকার নাই, আমরা 150 কিলোমিটারে যদি অভ্যস্ততা নিয়ে আসতে পারি, সেই অবস্থা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রেনের ট্রিপ আমরা বাড়াতে পারবো। যদি এই কাজগুলি আমরা করতে পারি তাহলে। আর ভাই যে কথাটি বললো যে ঈদেই বাড়িতে যেতে হবে, হ্যাঁ, আমাকে তাহলে কি করতে হবে? আমার অফিসকে ঈদের পরে আমাকে আলাদা করে ছুটি দিতে হবে। আমি ঈদের সময় অফিসের কাজ করব, যেরকম ডাক্তাররা করেন, নার্সরা করেন। বিভিন্ন অফিসেও যদি এটি আস্তে আস্তে আমরা কমাতে পারি। আপনি চিন্তা করেন, ঢাকা শহর থেকে প্রায় 1 কোটি লোক যায়। পৃথিবীর বহু দেশ আছে যার জনসংখ্যাই 1 কোটি। 1 কোটি, হ্যাঁ, কিছু বললেন? কম, হ্যাঁ, প্রায় 1 কোটি। আপনি যদি ওইভাবে বলা হয় 70 থেকে 80 লক্ষ লোক ঢাকা থেকে বাইরে যায়। তো আমরা যদি এটা যেভাবে বাড়ছে এবং আমার মনে বার্তাটি স্পষ্ট, একটি খুবই দুঃসাধ্য কাজ আমরা নিশ্চয়ই ঈদের সময়গুলোতে করি। অনেক ধন্যবাদ স্থপতি মুবাশশির হোসেন, অনেক ধন্যবাদ কমরেড গোলাম সাদেক এবং জনাব তাফাজ্জল হোসেন। আপনাদের 3 জনকে ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।